ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। শুরুতে একটা লাইক দিবেন এবং আমার সাথেই থাকবেন। সকাল সকাল হাজব্যান্ডকে দিয়ে তৌফিকের জন্য কিছু খাবার আনিয়েছি, যেহেতু উনি হাঁটতে যায় প্রতিদিনই। তো হাঁটতে গেলে আসার সময় মুসলিম পড়ে, তো মুসলিম সুইটস থেকে আমরা প্রায় জিনিসপত্র আনি, বিস্কিট, চানাচুর, পাউরুটি, মুরালি, যা খেতে মন চায় আর কি। যদিও মুরালিটা আমি বাসায় তৈরি করি, কিন্তু এখন যেহেতু সময় পাচ্ছি না, একটু বেশি ব্যস্ত, তো বাটার বন হচ্ছে তৌফিকের সবচেয়ে বেশি পছন্দ। আর এখানে বার্গার বান এনেছিলাম বার্গার বাসায় তৈরি করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে ওর পছন্দের মুরালি এনে রেখেছি। আসলে যখন যেটা খেতে মন চায় তখনই সেটা দেওয়ার চেষ্টা করছি। আর এখন বেশি বেশি করে মালটার রস আর লেবু দেওয়ার চেষ্টা করছি। লেবুটা একটু কমে খেতে চায়, তবে মালটার রস ডেইলি 2-3টা করে দেওয়ার চেষ্টা করছি। শীতের কী অবস্থা আপনাদের ওখানে বলেন তো? ঢাকায় এখনও কিন্তু সেরকম শীত পড়েনি। রাতের বেলা একটু একটু, কিন্তু দিনের বেলা তো অনেক রোদ আছে মাশাআল্লাহ। আমি প্রতিনিয়তই আল্লাহর কাছে বলছি, আল্লাহ শীতটা এখন পর্যন্ত কম দাও। আমি যেহেতু এমন একটা পর্যায়ে আছি, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। তাই আমি আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহ বেশি বেশি করে রোদ দাও, শীতটা একটু কম থাকুক। এই আর কি, সকালে কাজগুলো গুছিয়ে নিলাম। কিছু ফ্রুটস এনেছে, সেটা অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি। আর বিস্কিট এনেছে, সেগুলো এখন আবার ঢালতে হবে। তো মানে আমি ঢেলেই নিয়েছি। তাকে যদি বলি যে আমি এক ধরনের বিস্কিটস খাবো, এটা যদি বলা হয় যে কোনো ধরনের নর্মাল মিষ্টি বিস্কিট, নোনতাটা খেতে চেয়েছি, নোনতার সাথে পান্তা, পান্তার সাথে কি বলবো কান্তা, যা আছে 3-4 আইটেম নিয়ে আসবে। মাঝে মাঝে আমি নিজেই বেতাল হয়ে যাই। বিস্কিটগুলো এতই ফ্রেশ ছিল এবং মুচমুচে ছিল যে ঢালতে ঢালতেই পড়ছে আর টাপ টাপ করে ভেঙে যাচ্ছে। ওনাকে কিছু আমি সেজন্য আনতে বলি না, এটা আমার একটা মানে ভুল হয়। যদি বলি কিছু একটা নিয়ে আসো, ওইটার শাস্তি হচ্ছে এমন আনবে। যাই হোক, আমি আবার একটু খেয়ে দেখলাম যে কেমন। গত সপ্তাহ বলতে কি 7 দিনও ঘুরিনি, এর মধ্যেই হচ্ছে উনি আবার কেক বিস্কিট নিয়ে এসেছে। যেখানে আছে সেখানে আবার নিয়ে এসেছে। আসলে পুরুষ মানুষগুলো কখনোই হিসাব করে চলে না। আমরা গৃহিণীরা কিন্তু প্রচুর হিসাব করি। আমাদের জীবনে চলার পথে প্রতিটি পদেই কিন্তু আমরা গৃহিণীরা হিসাব করি। একটু হিসাব করে চললে কিন্তু সংসারের অনেক ধরনের খরচ থেকে বাঁচতে পারি। আমার হাজব্যান্ড প্রচুর কেনাকাটা করে, যেটা নিয়ে আমার প্রায় কিন্তু খুব ঝগড়াঝাটি আর রাগারাগি হয়। মানে সেটা কিন্তু ঘরের জন্য না, সেটা হচ্ছে তার খাবারের আইটেমগুলো। প্রচুর খাবার জাতীয় আইটেম, মানে শাকসবজি হোক, মাছ হোক, বেকারি আইটেম হোক, এই জাতীয় জিনিসগুলো সে বেশি আনবে। এটা যদি তার ঘরের জিনিসপত্রের বেলায় হতো, যে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য জিনিস কেনা, ক্যানভাস কেনা, নতুন নতুন কোনো পটারি কেনা, তাহলে কি আমি সান্ত্বনা দিতে পারতাম যে সে খুব বেহিসাবি কিনে এটা একটা কিনে ফেলে। আসলে সেগুলো আমাকেই কিনতে হয়, অনেক কষ্ট করে টাকা জমিয়ে চিপিয়ে চাপিয়ে, ওষুধ খরচের টাকা থেকে, সংসার খরচের টুকটাক টাকা থেকে, যাতায়াত খরচের টাকা থেকে। যদিও এখন আমি বের হই না, আমার বাচ্চারা একা একাই কোচিংয়ে যায়, স্কুলে যায়, তো টাকাটা সেভাবে সেভ হয় না, খুবই কষ্ট হয়। তারপরও যে কয় টাকা পাই কিংবা হয়, সেটা দিয়েই কিন্তু ম্যানেজ করার চেষ্টা করি। একটুখানি কিছু আসলেই টাকা আমার হাতে, সেখান থেকে 500 টাকা আগেই সরিয়ে নেই। আপনারা কিভাবে সঞ্চয় করেন আমি অনেক আপুর ভিডিওতে শুনি, কিন্তু আমি সঞ্চয় করি হচ্ছে যখন আমাকে স্যারের বেতন দেওয়া হয় কিংবা যাতায়াত ভাড়া, ডিশ বিল, এটা ওটা দেওয়া হয়, 100-200 টাকা থেকে যায়, সেখান থেকে আমি আগেই সরিয়ে রেখে দেই 200-300 টাকা। তারপরে ওষুধ খরচের টাকা থেকে 500 টাকা সরিয়ে রেখে দেই। এভাবেই কিন্তু করি। হয়তো সে মাসের জন্য কিছু জিনিসপত্রের জন্য বলেছে যে আজকে এ মাসে তুমি এই জিনিসগুলো কিনে নিও, আমি হচ্ছে যে পারবো না, তখন আমি সেখান থেকে 500-1000 টাকা রেখে দিই, যে কিছু তো কিনতে দিয়েছে, এর মধ্যে আমি বানিয়ে ফেলি। যাই হোক, আমরা গৃহিণীরা কিন্তু এভাবেই টাকা জমানোর চেষ্টা করি। তবে আরও কিছু ওয়ে আছে। আপনার যদি বাসার আশেপাশে আপনার স্কুল হয় বাচ্চাদের, তাহলে কিন্তু একটু হেঁটে যেতে পারেন, তাহলে রিক্সা ভাড়াটা বাঁচে। কিংবা আমার বাসা যেহেতু শ্যামলী, আমার বাচ্চা পড়ে মোহাম্মদপুরে, আমি সবসময় মোহাম্মদপুর পর্যন্ত, রেসিডেন্সিয়াল পর্যন্ত আর কি হেঁটে যেতাম। হয়তো যখন না পারতাম তখন 20 টাকা, 10 টাকা এরকম করে রিক্সায় উঠে যেতাম। এরকম করেই কিন্তু বেশ টাকাই মাঝে মাঝে জমিয়ে ফেলতাম। এছাড়া আপনারা ইনভেস্ট করতে পারেন। যদি টাকা ব্যাংকে রাখেন, সেখান থেকে 3 মাস কিংবা 1 মাসে ব্যাংক ইন্টারেস্ট আসবে।
মূলত টুকটাক করে আমরা গৃহিণীরা কিন্তু টাকা জমানোর চেষ্টা করি। এছাড়া ঘরে কিছু হাতের কাজ করেও আমরা টাকা জমাতে পারি। যারা হাতের কাজ জানেন, কাঁথা সেলাই কিংবা মোমের শোপিস, গহনা তৈরি, নানাভাবে কিন্তু আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন এবং নিজেরাও কিন্তু সেল করে মোটামুটি টাকা পয়সা অর্জন করতে পারেন। আর সেল করাটা কষ্টের কোনো ব্যাপার না, যেহেতু আমাদের বাচ্চারা স্কুলে পড়ে, গার্জিয়ানদের সাথে দেখা হয়, ভাবিদের সাথে পরিচয় হয়, নিজেদের তৈরি প্রোডাক্টগুলো দেখাতে পারি। সেল করলেও কিন্তু ভালো টাকা আসে, খারাপ না। আহামরি লাভের দরকার নেই, মোটামুটি লাভে কিন্তু ছেড়ে দিলে ভালো টাকা ইনকাম করা যায়। আসলে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য আর মনোবল নিতে হবে। এত লজ্জা ফিল করলে হবে না, কারণ উপার্জন করতে কিন্তু মেলা কষ্ট হয়। জাস্ট হচ্ছে আপনাকে ধৈর্য আর একটু লজ্জাটাকে দূরে রেখে আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি, আপনারা দেখেন ভালো লাগে কি না। স্কুলে অনেক ভাবিতে দেখি পিঠা বিক্রি করে, হিজাব বিক্রি করে, অনেকেই দেখি হাদিসের বইও বিক্রি করে। আমরা কি কিনি না? আমরা অবশ্যই কিনি। আমরা যদি এভাবে একে অপরকে সাহায্য করি তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকেই হেল্প করছি এবং নিজেরাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সঞ্চয় করছি। মাঝে মাঝে হাজব্যান্ডের পকেট মারতে হয়, কিছু করার নেই। পকেট কাটবেন, সেখান থেকে কিছু টাকা রাখা যায় এবং রেখে তার টাকা দিয়ে তাকে বুঝ দিতে হয়। যেমন আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে পকেট কাটি এবং তার টাকা দিয়ে মাঝে মাঝে তাকে বুঝ দিতে হয়। এই আর কি ভিউয়ার্স, অনেক দুষ্টুমি করে ফেলেছি। যেহেতু নতুন বছর আসছে, নতুন বছরে কিন্তু একটা স্পেশাল চাপ, সেটা হচ্ছে বাসা ভাড়া। যারা বাসা ভাড়া আছেন তাদের তো একটা সমস্যা, সেটা হচ্ছে বছর শেষে নতুন একটা ফর্দ চলে আসে বাড়িওয়ালার কাছ থেকে যে বাসা ভাড়া বাড়ানো হয়েছে 1000, 2000 টাকা, 1500 টাকা। তখন কিন্তু আপনাকে বাসা ভাড়াটা দেখে অনেকের মাথা ঘুরে যায় এবং চিন্তা করতে হয়, আহারে যে আমার তো ইনকাম বাড়েনি কিন্তু বাসা ভাড়া তো বেড়ে গিয়েছে, সার্ভিস চার্জটা হয়তো বেড়েই গিয়েছে, পানির বিলটা বেড়ে যাবে। আসলে এটাও কিন্তু এক ধরনের চাপ গৃহিণীদের মাথায়। হাজব্যান্ডের উপর প্রেশার পড়লে ওয়াইফের উপর যে পড়বে না তা কিন্তু না। আর আমি আগে যখন বাসা ভাড়া ছিলাম তখন আমার মাথায় এরকম একটা চাপ আসতো, কিন্তু আল্লাহর রহমতে এখন একটু মাথা গোঁজা ঠাই হয়েছে, তাই আসলে এই ধরনের চিন্তা করি না এখন। এখন হচ্ছে কিভাবে একটু চিপিয়ে চাপিয়ে চলে একটু ভালো মতো থাকা যায়, চলা যায়। তো কথা বলতে বলতে ভর্তা কিন্তু বাটা শেষ হয়ে গিয়েছে, করলা ভাজি, ভর্তা, ভাত, আর এখানে ছিল শিং মাছের ঝোল, আর আম্মু একটা তরকারি পাঠিয়েছিল। এই আর কি, যেহেতু মা আর আমি একই বাসায় থাকি, টুকটাক কিছু রান্না বান্না করলেই কিন্তু মা পাঠিয়ে দেয়। তো আহামরি কিছু করব না, দিনের বেলায় সংবাদ পেয়েছি রাতের বেলা আমাদের খাবার আসবে, তার জন্য আমি ইচ্ছা করেই চিপিয়ে দিয়েছি। সন্ধ্যা নাস্তা এখানে রোল ভেজে নিচ্ছি। এই রোলগুলো আম্মু আমাকে দিয়েছিল যে তোমরা সন্ধ্যা নাস্তায় খেয়ে নিও, তো আমি জাস্ট ভেজেই নিচ্ছি, চাপ নিচ্ছি না। আমাদের বিশেষ খাবার আসবে, খাবারের অপেক্ষায় বসেছিলাম। তো কখন সে কাঙ্ক্ষিত খাবারটা আসবে সেই জন্য ওয়েট করছিলাম। অবশেষে খাবার চলে এসেছে। তো আমি আমার আম্মু আব্বুকে খবর দিয়েছি যে মা আসো, তোমাদের একটা মজার জিনিস দেখাবো, তোমরা আমার সাথে শেয়ার করবে। তো আম্মু আব্বু চলে এসেছিলো আমার কথা শুনে যে কি তুমি দেখাবে। তো সারাদিন আমরা ওয়েট করছিলাম আমাদের বাসায় খাবার আসবে, তো সেই খাবারটা কি হতে হয়, মানে কি হবে এরকম একটা চিন্তা ছিল। কি পাঠাবে, খিচুড়ি, বিরিয়ানি, মোরগ পোলাও, না এমনি নর্মাল কিছু। তো সেটা টেনশন করছিলাম। আর রাতের বেলা কিছু রান্না করিনি, আমি বলতেছিলাম বারবার ভর্তা দিয়ে চালিয়ে দিয়েছি, যদি কি খাবার দেয় পছন্দ না হয় কি করব। তো ফাইনালি খাবার আসার পরে আমরা সবাই টাসকি, আমরা আসলে কখনো এরকম একটা প্লেটার আশা করিনি। এটা আমার হাজব্যান্ডের রিলেটিভ, উনি পাঠিয়েছে ওনার মেয়ের আকিকা উপলক্ষে। যেহেতু মেয়ে হয়েছে মিষ্টি দেয়নি, তো ওনার আকিকাতে আমাদের দাওয়াত দেয়নি, জাস্ট ওনারা এরকম প্লেটার একটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। কাবাব ছিল এখানে, ডিম ছিল, আলুনি ছিল, আর দেড়টা মুরগি ছিল। খাবার কিন্তু খুবই লোভনীয় ছিল। আমার আম্মু আব্বু আমরা সবাই মিলে খেয়েছি। এরপরও অনেক রাইস ছিল, এতগুলো রাইস আমরা সবাই খেতে পারিনি। আমার বাসায় 5 জন, আম্মুরা সহ 7 জন মানুষ এত বড় একটা প্লেটার শেষ করতে পারিনি।
আর এই যে পাশে মিষ্টি ছিল। তো মোটামুটি আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম, যদিও খুব ভালোই লেগেছে আর আনএক্সপেক্টেড। যাই হোক, মানে সবাই কিন্তু ভালোই বলেছে। আমার সেই রিলেটিভের মেয়ের জন্য অসংখ্য দোয়া রইল, ভালোবাসা রইল। তার আকিকার খাবার খেয়েছি আমরা, ইনশাল্লাহ এটার একটা ফিডব্যাক অবশ্যই আমি দিব। তো আজ এখানে বিদায় নিচ্ছি কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।